আচ্ছা, দেখ আজকে যে প্রজেক্টাইলের যে ব্যাপারটা বলছিলাম, প্রজেক্টাইল মোশনের জন্য আমি আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে ওই প্রজেক্টাইল মোশনটা মেনলি বলে দেবো বলে। ব্যাপারটা হচ্ছে কি, প্রথমে আমি বলি যে প্রজেক্টাইল ব্যাপারটা কি। প্রজেক্টাইল ব্যাপারটা কি লক্ষ্য কর। প্রজেক্টাইল মানে কিছুই নয়, যখন একটা বস্তুকে যখন ধর একটা প্লেয়ার ক্রিকেট বল যখন থ্রো করে, ভাব এইভাবে এখান থেকে থ্রো করলো একজন, ধর এইখানে মাটির উপরে দাঁড়িয়ে, সেটা গিয়ে আরেকজনের হাতে যখন থ্রো করে তখন কেমন যায়, এইভাবে করে গিয়ে আরেকজনের হাতে গিয়ে পড়ে। তার মানে যখন কোনো একটা বস্তুকে ছুঁড়ে দেওয়া হয় তখন সেটাকেই বলে প্রজেক্টাইল। ঠিক আছে, বা প্রাসের গতি বা প্রজেক্টাইল আর কি। এবার ব্যাপারটা হচ্ছে এরকম যে প্রজেক্টাইল দুটো রকমের হতে পারে। ধর একটা লোক এইখানে, এটা একটা অনুভূমিক তল আছে, এই তলের উপরে, এবার এই অনুভূমিক তল প্রজেক্টাইল যে দুটো রকমের বললাম, কীরকম ব্যাপারটা না, একটা অনুভূমিক তল আছে এইখানে। এবার এই অনুভূমিক তলের উপরে একটা বস্তুকে এইখান থেকে আমি ছুঁড়লাম, তাহলে ছুঁড়লে কী হবে, বস্তুটা যেমন উপরের দিকে উঠতে থাকবে ধীরে ধীরে, তেমনই সামনের দিকে এগিয়ে যেতে থাকবে। সেটা আমি কেন এগাবে আমি বলছি, দিয়ে কী হয়, এরকম করে গিয়ে একটা প্রজেক্টাইল গিয়ে এখানে পড়তে পারে। এক নম্বর, এইভাবে একটা প্রজেক্টাইল হতে পারে। আবার হয়তো এরকম হলো, একটা কোনো উঁচু টাওয়ারের উপর থেকে বা ঘরের উপর থেকে কী করলাম, একটা বস্তুকে ছুঁড়ে দিলাম, তাহলে একটা বস্তু এভাবেও গিয়ে পড়তে পারে। তাহলে এইগুলোও এক একটা প্রজেক্টাইল। প্রত্যেকটাই প্রজেক্টাইল, কিন্তু কেস দুটো দুটো আলাদা কেস আছে। আমরা দুটো কেসই মোটামুটি জানবো। প্রথমে এই অনুভূমিক তলের উপরে যখন একটা অনুভূমিক তলের উপর থেকে ছুঁড়লাম, একটা বস্তুটা উপরে গেল আবার চলে এলো, এই টাইপের প্রজেক্টাইলটা আমি প্রথমে বলে দেব। তারপরে আর একটা করব, এই একটা কোনো উঁচু বাড়ি বা টাওয়ারের উপর থেকে ছোঁড়া এরকম একটা প্রজেক্টাইল, এটাও আমি একটু ডিসকাস করে দেবো। ঠিক আছে, তো প্রথমে ব্যাপার হচ্ছে যে আমি বলি যে একটা প্রজেক্টাইল বলতে এরকম, আমি প্রথমে ম্যাথামেটিক্যালি কীভাবে হচ্ছে আমি একটু এবার স্টার্ট করছি। ধরো সাপোজ এইখান থেকে একটা বস্তুকে আমি ছুঁড়লাম, তাহলে বস্তুটা গিয়ে এরকম পাথ ধরে গিয়ে এই অনুভূমিক তলের উপরে আবার পড়লো। তাহলে বস্তুকে আমি এখানে কোন দিকে ছুঁড়েছি না, আমরা অনুভূমিকের সঙ্গে একটা সার্টেন কোণ করে আমরা প্রাথমিকভাবে ছুঁড়েছি। যদি আমি মনে করি এটাকে ইউ বেগে ছুঁড়েছি এবং অনুভূমিকের সঙ্গে আলফা অ্যাঙ্গেল করে ছুঁড়েছি, তাহলে এই ইউ এর কত অংশ এই অনুভূমিক দিকে থাকবে না, ইউ কস আলফা থাকবে অনুভূমিক দিকে, আর ইউ সাইন আলফাটা কোন দিকে থাকবে, উপরের দিকে। এটা আমরা জানি। এবার কি হচ্ছে, এইখানে একটু ব্যাপারগুলো জেনে রাখা ভালো। তাহলে আমি ছুঁড়েছিলাম কত কোণ করে ভূমির সঙ্গে বা বেসের সঙ্গে, হরাইজন্টালের সঙ্গে না, আলফা অ্যাঙ্গেল করে। ঠিক আছে, এই যে পয়েন্টটা, যে পয়েন্ট থেকে আমরা ছুঁড়ছি এটাকে বলে পয়েন্ট অফ প্রজেকশান, প্রজেক্টাইল, পয়েন্ট অফ প্রজেক্টাইল আর কি, মানে যে পয়েন্ট থেকে ছুঁড়ছি আমরা আর কি। এবার এই কোণটা এত কোণ করে ছুঁড়ছি। এবার ঘটনা হচ্ছে কি, এই যে ইউ সাইন থিটা, সাইন আলফা একটা আসছে, আর একটা আসছে কি ইউ কস আলফা। দুটো যে একটা ভেক্টর, ইউ ভেক্টরটাকে ভাঙলাম, কারণ ইউটা এই দিকে ছিল, তাকে আমরা দুটো দিকে ভেঙে নিয়েছি, তাই তো। এবার দুটো দিকে ভেঙে নিলে যে দুটো কম্পোনেন্ট পাচ্ছি, সেই দুটো কম্পোনেন্টের দুটো আলাদা আলাদা কি থাকছে, আলাদা আলাদা ভূমিকা আছে। একটা কথা আমাকে মাথায় রাখতে হবে যে একটা ভেক্টরকে ভেঙে যখন দুটো আলাদা ভেক্টরে তৈরি করে নিচ্ছি, দুটো আলাদা আলাদা কাজ থাকে। কেমন, এই ইউ সাইন আলফাটার কাজ হচ্ছে কেবলমাত্র ওপরে নিচে বস্তু, মানে ওপরের দিকে বস্তুকে নিয়ে যাওয়াটাই হচ্ছে এই ইউ সাইন আলফার কাজ। ইউ কস আলফাটার কাজ কি না, অনুভূমিক দিকে, প্রজেক্টাইলটাকে অনুভূমিক দিকে নিয়ে যাওয়ার জন্য কি হচ্ছে, যে ভূমিকা পালন করছে, সেইটা যে রোলটা প্লে করছে সেটা হচ্ছে কত, ইউ কস আলফা। ঠিক আছে, আর ইউ সাইন আলফাটা কী করছে, বস্তুটাকে উপরের দিকে নিয়ে যেতে সাহায্য করছে। এই যে উপরের দিকে যাওয়ার জন্য একটা প্রাথমিক বেগ, ইনিশিয়াল ভেলোসিটি একটা দরকার ছিল, নাহলে তো বস্তু উপরের দিকে যাবে না। সেই ইনিশিয়াল ভেলোসিটিটা কত হচ্ছে, ইউ সাইন আলফা। আর ইউ কস আলফার কাজটা হচ্ছে কেবলমাত্র প্রজেক্টাইলটাকে অনুভূমিক বা হরাইজন্টাল ডিরেকশানে নিয়ে যাওয়া। এবার এই তো জানলাম যে একটা প্রজেক্টাইল মানে কি, প্রজেক্টাইল মানে একটা পার্টিকেলকে ছুঁড়ে দিলেই সেটাই হয়ে গেল একটা প্রজেক্টাইল।
আমরা যে কোনো জায়গা থেকে ছুঁড়তে পারি, মানে হরাইজন্টাল প্লেন থেকে ছুঁড়তে পারি, দিলে সেটা আবার এইভাবে হরাইজন্টাল পাথে ফিরে আসবে। আবার এটাও হতে পারে, এরকম ডিফারেন্ট টাইপের প্রজেক্টাইল হতে পারে। আমরা কয়েকটা কেসকে ডিসকাস করে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ইউ কস আলফার কাজটা হচ্ছে এগিয়ে নিয়ে যাচ্ছে হরাইজন্টালি, আর এটা নিয়ে যাচ্ছে কোন দিকে, ভার্টিক্যালি। এবার একটা কথা মাথায় রাখতে হবে, এই প্রজেক্টাইলটা এইভাবে যাচ্ছে কেন না। আমি বললাম যে দুটো কম্পোনেন্ট আছে, এদিকে একটা কম্পোনেন্ট আছে, এদিকে একটা কম্পোনেন্ট আছে, যার জন্য এই পার্টিকেলটা শুধুমাত্র উপরের দিকেও যাচ্ছে না, শুধুমাত্র হরাইজন্টালিও যাচ্ছে না, কি হচ্ছে, দুটো দিকে এগাচ্ছে। যেমন হরাইজন্টালি এগাচ্ছে, সঙ্গে সঙ্গে ভার্টিক্যালিও এগাচ্ছে। এবার এই জায়গাটায় আর কিছু নয়, ব্যাপারটা হচ্ছে এইভাবে পার্টিকেলটা এবার যাচ্ছে ওই কারণে যে দুদিকে আছে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, যখন পার্টিকেলটা হরাইজন্টাল ডিরেকশানের কথা আমি ভাবছি, হরাইজন্টালি, তখন দেখো হরাইজন্টালি পার্টিকেলটা কেমন মুভ করবে না। কারণ হচ্ছে হরাইজন্টালি বডির উপরে কোনো ফোর্স কাজ করছে না, তার মানে কি, হরাইজন্টালি এর ভেলোসিটিটা সব সময়ের জন্য কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। মানে অনুভূমিক বেগটা সব সময়ের জন্য একই থাকবে। ইউ কস আলফার কোনো চেঞ্জ হবে না, পার্টিকেল অলওয়েজ সব সময়ের জন্য ইউ কস আলফা নিয়ে হরাইজন্টালি এগাতে থাকবে। এবার ব্যাপার হচ্ছে কি, ভার্টিক্যালি মানে উল্লম্বভাবে যদি আমি দেখি, উল্লম্বভাবে আমার প্রাথমিক বেগ কত আছে, ইউ সাইন আলফা আছে। এবার এই ইউ সাইন আলফাটা প্রাথমিক বেগ। এবার এই উল্লম্ব বরাবর কি হবে, মন্দন কাজ করবে। যখন পার্টিকেলটা উপরের দিকে যাবে তখন তার মন্দন কাজ করবে, যখন নিচের দিকে যাবে তখন কি কাজ করবে, ত্বরণ কাজ করবে, ঠিক আছে। এবার তার মানে কি বললাম, যখন এটা উপরের দিকে উঠছে তখন মন্দন নিয়ে যাবে, আর নিচের দিকে যখন আসছে তখন ত্বরণ নিয়ে আসবে। এবার ব্যাপার হচ্ছে কি, প্রাথমিক বেগ আমার এইটা আছে, ঠিক আছে। উপরে নিচে কাজ করবে, যখন ভার্টিক্যালকে জাজ করব, আমি ভার্টিক্যাল মোশন দেখতে যাব, তখন কিন্তু এই বরাবর ত্বরণ মন্দন দুটো ক্ষেত্রে দুটোই কাজ করবে। ওঠার সময় একটা মন্দন, নামার সময় ত্বরণ। আর এই বরাবর কিন্তু সবসময় পার্টিকেলটা সমবেগে এগাতে থাকবে, ঠিক আছে। এবার আমি একটু হিসেবে আসি, ব্যাপারটা কি, প্রথমে আমি যদি মনে করি এই বরাবর তো ফিক্সড আছে, এইটা আমি পরে আসছি। এবার আমি বলি এই বরাবর আমার প্রাথমিক বেগ কত আছে, ইউ সাইন আলফা, কোন বরাবর, উল্লম্ব বরাবর। অন্তিম বেগ আমি যদি মনে করি, অন্তিম বেগ একদম যখন উপরে যাবে তখন উল্লম্ব বেগটা ক্রমশ কমতে কমতে ভি সাইন আলফা থেকে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। একদম সর্বোচ্চ উচ্চতায় যখন আসবে তখন তার গতিবেগ কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার উপরের দিকে আমি প্রথমে ভার্টিক্যাল মোশন বা উল্লম্ব দিকটাকে যাচ করছি প্রথমে। তাহলে উল্লম্ব দিকে প্রাথমিক বেগ কত আছে, ইনিশিয়াল ভেলোসিটি কত আছে, ইনিশিয়াল ভেলোসিটি ইউ সাইন আলফা। ফাইনাল ভেলোসিটি কত আছে, মানে অন্তিম বেগটা কত আছে, অন্তিম বেগ হচ্ছে উল্লম্ব দিক যাচ করছে। তাহলে উল্লম্ব দিকে কী হবে, পার্টিকেলটা উঠতে 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 একটা সময় তো 0 হচ্ছে বলে 0 হওয়ার জন্য কি হচ্ছে, যখনই এই জায়গাটা 0 হচ্ছে তখন তো আর উপরের দিকে যেতে পারছে না, কিন্তু অনুভূমিক দিকে পার্টিকেল সবসময় কিন্তু এগাতে আছে, ঠিক আছে। এবার তাহলে ইনিশিয়াল ভেলোসিটি আর ফাইনাল ভেলোসিটি আমি পেয়ে গেলাম। তাহলে আমরা জানি তো ভি ইকুয়াল টু কী হয়, ইউ মাইনাস এটি যখন মন্দন নিয়ে যায়। এখানে ফাইনাল ভেলোসিটি কত আছে, 0। ইনিশিয়াল ভেলোসিটি উপরের দিকে কত আছে, ইউ সাইন আলফা, মাইনাস কি নিয়ে যাবে, অভিকর্ষজ মন্দন নিয়ে যাবে, তাহলে জি। আর এই টিটা কি, টিটা হচ্ছে সময়, টাইম। সেই যে টিটা মানে কি, এখানে আমি কি বের করছি, এই টিটাকে আমি T1 বলে দিলাম। মানে এই টিটা হচ্ছে নিচ থেকে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর সময়টাকে আমি কত ধরলাম, T1। তাহলে T1 ভ্যালুটা কত আসবে, ইউ সাইন আলফা বাই জি আসবে T1 ভ্যালু। দেখ, এবার আমি শুধু এটা ওঠার জন্য ক্যালকুলেট করলাম সময়টা, কোথায়, নিচ থেকে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর যে সময়টা,
সেইটাকে আমি T1 ধরলাম। একটা কথা জানিস তো, T1 যত সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে যা সময় লাগবে নিচে নামতেও তাই সময় লাগবে। তার মানে কি হচ্ছে ব্যাপারটা, উঠে আবার মাটিতে নামতে মোট যে সময় লাগছে, যে টোটাল টাইম যেটা লাগছে, যেটাকে বলা হয় টাইম অফ ফ্লাইটিং, উড্ডয়নের সময় বা উত্থিত কালও বাংলায় বলা হয়, বাংলায় উত্থিত কাল বলতে পারে। এটাকে আমি বলছি টোটাল টাইম আর কি, মানে ছোঁড়ার পর থেকে আবার নিচে পৌঁছানো পর্যন্ত যে সময়, সেই টাইমটা হবে কত তাহলে। উঠতে যা সময় লাগবে নামতেও একই সময় লাগবে, তার মানে 2 × T1, সেটাই হচ্ছে টোটাল টাইম, যেটাকে বলে চলন কালও বাংলায় বলে, বা টাইম অফ ফ্লাইটিং বলে ইংলিশে। ঠিক আছে, এবার এটা তাহলে ভ্যালু টি এর ভ্যালু বসিয়ে দিলে কত হবে, 2u sin α/g। তাহলে এটা হচ্ছে কি টোটাল টাইম, এটাকে আমি ক্যাপিটাল টি দিয়ে লিখলাম। তাহলে এটাকে হচ্ছে টোটাল টাইম, কতটা টাইম ফ্লাইট করছে সেইটা হচ্ছে, সেই টাইমটা হচ্ছে আমার এইটা। ঠিক আছে, এবার কি এই টোটাল টাইমটা আমি পেয়ে গেলাম। এবার আমরা টোটাল টাইমের যে এক্সপ্রেশনটা পেলাম সেটা পেলাম t = 2u sin α/g। তাহলে এটা হয়ে গেল আমার টোটাল টাইম। আচ্ছা, একটা কথা মাথায় রাখ, টোটাল টাইম মানে কি আমি ছোঁড়ার পর থেকে আবার এইখানে পৌঁছানো পর্যন্ত টাইম। আচ্ছা, এইখানে দেখ, যতক্ষণ পর্যন্ত বডিটা বায়ুতে ভেসেছিল, সে যেমন উল্লম্ব দিকে মানে এই বরাবর যখন গেছে, সে অনুভূমিক দিকে তাহলে কত দূরত্ব এগিয়েছে, এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব। তাহলে অনুভূমিক বরাবর কোণাটা যে দূরত্ব অতিক্রম করে সেইটাকে বলছে কি হরাইজন্টাল রেঞ্জ, ইংলিশে বলে কি হরাইজন্টাল রেঞ্জ। এই আরটা যেটা নোটেট করেছি সেটা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা, এই আরটাকে বলে হরাইজন্টাল রেঞ্জ, বা বাংলায় কি বলে প্রক্ষেপ সীমা, প্রক্ষেপ সীমা বা হরাইজন্টাল রেঞ্জ। আচ্ছা, এই যে ব্যাপারটা লক্ষ্য কর, তার মানে কি আমি তাহলে টি তো পেয়ে গেলাম, তাহলে এই হরাইজন্টাল রেঞ্জ যদি আমি বের করতে চাই তাহলে সেটা কি পাবো না, যে টাইম বডিটা উপরে ভেসেছিল সেই টাইমেই কণাটা এইখান থেকে এই দূরত্ব অতিক্রম করেছে, এবং এই অনুভূমিক দিকে কণাটা কিভাবে গেছে না সমবেগে গেছে। তাহলে আমি বলতে পারি S = VT, এই ফর্মুলা ইউজ করে এসের জায়গায় আমার কি আছে, আর আছে। তাহলে আর সমান এই বরাবর ভি বা গতিবেগ কত আছে, ইউ কজ আলফা, গতিবেগ সবসময় কি থাকবে, ইউ কজ আলফা, ইন্টু কী করব টি। তাহলে এইখান থেকে দেখ ইউ কজ আলফা, টি এর ভ্যালু কি আছে না, টি এর ভ্যালু আছে 2u sin α/g। তাহলে ইউ আর ইউ প্রোডাক্ট করলে কি হবে, u² 2 sin α cos α/g আছে। এবার একটা জিনিস দেখ, এটা মানে কি u² sin 2α হয়ে যাচ্ছে, 2 sin α cos α/g হচ্ছে। তাহলে এই যে ফর্মুলাটা পেলাম এইটা হচ্ছে কি হরাইজন্টাল রেঞ্জ বা প্রক্ষেপ সীমার ফর্মুলা, বুঝতে পেরেছিস। এবার কি করে বের করলাম না, আগে আমি টোটাল টাইম বের করেছি, টোটাল টাইম বের করে দেখলাম সেই টাইমের মধ্যেই কোণাটা এখান থেকে এই দূরত্ব অনুভূমিক দূরত্ব গেছে, আবার এই বরাবর কোণাটা তো সমবেগ কত নিয়ে যায়, ভি cos আলফা নিয়ে। তাহলে S = VT ফর্মুলা ইউজ করে আমি এটা বের করে নিলাম। এবার লক্ষ্য কর যে আর এর ভ্যালু ম্যাক্সিমাম কখন হবে, সর্বোচ্চ কখন হবে না, আমরা দেখতে পাচ্ছি এখানে sin 2α পড়ে আছে, তাহলে সাইনের ম্যাক্সিমাম মান কত হয়, সাইন থিটার ম্যাক্সিমাম মান হয় 1। তাই আমি যদি সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু এখানে বসাতে পারি তাহলে আর এর মান ম্যাক্সিমাম পাবো। তাহলে আমি সাইন এই পুরোটার জায়গায় 1 বসিয়ে দিলাম, কারণ সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু হয় 1। তাহলে আমি বলতে পারি আর ম্যাক্স এটা = কত হবে, u²/g। আর ম্যাক্স = কী হচ্ছে, u²/g। তার মানে সর্বোচ্চ
যে হরাইজন্টাল রেঞ্জ, ম্যাক্সিমাম যে হরাইজন্টাল রেঞ্জ, সেটা কত হচ্ছে ইউ স্কোয়ার বাই জি। এটা কোন কন্ডিশানে হলো না, আমি সাইন 2 আলফাকে কত বসালাম, সাইন 2 আলফাকে আমরা বসালাম যেটা 1 বসিয়েছি। তার মানে আলফা ইকোয়াস টু কত হচ্ছে পাই বাই 2, সরি পাই বাই 4, মানে 45 ডিগ্রি। এইটার মানে কি হলো, তার মানে এইটাই মানে বোঝালো যে যদি আমি একটা বস্তুকে অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে ছুঁড়ি এবং সর্বোচ্চ শক্তি দিয়ে ছুঁড়ি, তাহলে আমি বস্তুটাকে সবথেকে বেশি দূর পাঠাতে পারি। যেটা অ্যাথলিটরা কাজে লাগায়, সেটা কেমন, ওই যে ধর বর্ষা নিক্ষেপ করা হয় জানিস, জ্যাভলিন থ্রো, ডিসকাস থ্রো, তারা সব সময় চেষ্টা করে যে মাটির সঙ্গে 45 ডিগ্রি কোণ করে ছোঁড়ার চেষ্টা করে। কেন না, সেই সব গেমে এমন থাকে কি যে কে কতটা দূরত্ব পাঠাতে পারছে, কতটা দূরত্ব মানে কতটা অনুভূমিক দূরত্ব পাঠাতে পারছে, সেটাই হচ্ছে সেইখানে মেজারমেন্ট করা হয়। তাই তারা চেষ্টা করে যাতে 45 ডিগ্রি কোণ করে ছোঁড়া যায়, যাতে সর্বোচ্চ দূর যাতে পাঠানো যায়। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোর হরাইজন্টাল রেঞ্জ গেল। টোটাল টাইম বা টাইম অফ ফ্লাইটিং সেটা আমি আগে বের করেছি, সেখান থেকে আমি আবার হরাইজন্টাল রেঞ্জ বের করে নিলাম। এবার আমি বের করব যে সর্বোচ্চ কত উচ্চতা উঠতে পারে কণাটা। দেখ, সর্বোচ্চ উচ্চতার যখন রাশিমালা আমি বের করতে যাচ্ছি, কিভাবে বের করতে যাচ্ছি না, দেখ একদম ম্যাক্সিমাম পয়েন্টে আমি দেখাই ব্যাপারটা। এই যে ম্যাক্সিমাম পয়েন্ট যেটা আছে না, এই ম্যাক্সিমাম পয়েন্টের কথা ভাব। এইখানে তো উল্লম্ব, আমি এখন কি চাইছি না, উল্লম্ব বরাবর বা ভার্টিক্যাল হাইটটা বের করতে চাইছি। তো ভার্টিক্যাল হাইটে একদম টপ পয়েন্টে পার্টিকেলের ভার্টিক্যাল ডিরেকশানে বা উল্লম্ব দিকে গতিবেগ কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। 0 হয়ে যাবে বলেই তো সে আর উপরের দিকে যাবে না। তাহলে কি হচ্ছে অন্তিম বেগ, উল্লম্ব বরাবর, তাহলে অন্তিম বেগ কত হচ্ছে, অন্তিম বেগ হচ্ছে 0, মানে ভি ইকুয়ালস টু কত হচ্ছে 0। ইউ এর ভ্যালু উল্লম্ব দিকে কত আছে না, ইউ এর ভ্যালু উল্লম্ব দিকে আছে ইউ সাইন আলফা, কত আছে না ইউ সাইন আলফা। এবার আমরা কি লাগাবো, সোজা কথা, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, এই ফর্মুলা লাগাবো। আবার ভি এর ভ্যালু 0 বসিয়ে দেবো, তাহলে কি আসবে এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g। ইউ স্কোয়ার বাই 2g মানে ইউ এর ভ্যালু, মানে ইউ মানে এখানে অ্যাকচুয়ালি ইউ প্রাইম যদি আমি করে দিই, এটাকে যদি আমি ইউ প্রাইম করে দিই, যেহেতু আগের বেগটাকে আমি ইউ ধরেছি, তাহলে প্রাথমিক বেগটাকে আমি ইউ প্রাইম দিয়ে লিখেছি, তাহলে ইউ প্রাইম স্কোয়ার বাই 2g এসে গেল। এবার ইউ প্রাইমের ভ্যালুটা আমি যদি বসিয়ে দিই, তাহলে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। এই যে রাশিমালাটা এলো, এটা কার, হাইট, উচ্চতা, যে উল্লম্ব উচ্চতার রাশিমালা এলো, এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। আর আর এর মান এসেছিল কত, ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। ঠিক আছে, সর্বোচ্চ যেটা এসছিল আর ম্যাক্স, সেটা হচ্ছে ইউ স্কোয়ার বাই জি এসছিল। তাহলে এইটা হলো আমার কি উচ্চতা, যে একটা প্রজেক্টাইলকে থ্রো করলে সেটা কতটা উপরে উঠবে, সেই হাইটের রাশিমালা ছিল আমার এইটা। ঠিক আছে, দেখ এবার আমি একটা জিনিস বের করতে চাই। কি ব্যাপারটা বের করতে চাই, আমি এর ইকুয়েশানটা দেখাতে চাই। কেমন না, এইটা তো আমাদের জানা আছে, ইউ সাইন আলফা, ইউ কস আলফা, এগুলো সবই বললাম। এবার হচ্ছে সাপোজ ধর এই প্রজেক্টাইলটা যখন এই বরাবর, সে তো এগাচ্ছে কোনটা, এই যে রাস্তাটা আমি যে ট্র্যাজেক্টরিটা দেখিয়েছি, পথটা দেখিয়েছি, এই পথ বরাবর কোনাটা কী হচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছে। এবার এই পথ বরাবর যখন হেঁটে হেঁটে যাচ্ছে, আমি ধরে নিলাম একটা পার্টিকেল কোনো একটা মুহূর্তে এই যে পি বিন্দুতে পৌঁছলো, কোনো একটা মুহূর্তে পি বিন্দুতে পৌঁছবে, ধরে নে পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে XY। তার মানে কি কত সময় পি বিন্দুতে পৌঁছলো, আমি ধরলাম টি সময় পরে কণাটা বা বস্তুটা যাকে ছোঁড়া হয়েছে সেটা কোথায় পৌঁছেছে, পি বিন্দুতে পৌঁছেছে, পি বিন্দুতে পৌঁছলো।
ঠিক আছে। আচ্ছা, যখন পি বিন্দুতে পৌঁছালো কণাটা, টি সময় পৌঁছেছে, তার মানে লক্ষ্য কর সেই টি সময়ের মধ্যে কণাটা অনুভূমিক দিকে কত দূরত্ব অতিক্রম করেছে, না এক্স দূরত্ব, উল্লম্ব দিকে কত গেছে, টি দূরত্ব, ওয়াই দূরত্ব। এবার ব্যাপারটা লক্ষ্য কর, এই বরাবর কণা কত গতিবেগ নিয়ে যায়, সবসময় সমবেগে যায় ভি কস আলফা। তাহলে আমি লিখতে পারি এস সমান ভিটি থেকে লিখতে পারি এস সমান ভি মানে কত আছে ইউ কস আলফা ইন্টু কত আছে টি, ইউ কস আলফা ইন্টু টি। তাহলে এইখান থেকে আমি টির ভ্যালু কত পাচ্ছি, না এক্স বাই ইউ কস আলফা। ঠিক আছে। এবার সেই যে টাইমের মধ্যে কণাটা এক্স দূরত্ব অতিক্রম করলো, সেই টাইমের মধ্যে কণাটা কত দূরত্ব অতিক্রম করছে, না ওয়াই দূরত্ব অতিক্রম করছে। আবার লক্ষ্য কর, কণাটা যখন এই যে উল্লম্ব দিকে যাচ্ছে তখন তার প্রাথমিক বেগ কত আছে, ইউ সাইন আলফা। প্রাথমিক বেগ কত আছে, না ইউ সাইন আলফা আছে। আর এইখানে বেগ কত আছে সেটা তো আমি জানি না। তাহলে আমরা কি করব, না উল্লম্ব দিকের কথা বলছি, বারবার লক্ষ্য করবি অনুভূমিক দিক থেকে আমি বের করে নিলাম। এবার আমি যেটা বের করতে যাচ্ছি যে উল্লম্ব দিকে এই ওয়াই উচ্চতাটা বের করতে যাচ্ছি। তাহলে উল্লম্ব দিকে একটা কথা লক্ষ্য কর, প্রাথমিক বেগ আমার কত আছে, না ইনিশিয়াল ভেলোসিটি আছে ইউ সাইন আলফা। আচ্ছা, এবার তাহলে আমি যদি এই উপরের দিকে যাচ্ছে মানে মন্দন নিয়ে যাবে, উল্লম্ব বরাবর যখন হবে সেটা কি নিয়ে যাবে, মন্দন নিয়ে যাবে। তাহলে এস ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার, এই ফর্মুলা লাগাবো। কি ফর্মুলা, এস ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার, এই ফর্মুলাটা ইউজ করব। দেখ এই এস মানে কি, এস মানে হচ্ছে ওয়াই, এখানে কত দূরত্ব উল্লম্ব দিকে যাচ্ছে ওয়াই। তাহলে ওয়াই ইকুয়ালস টু প্রাথমিক বেগ কত আছে, না ইউ সাইন আলফা, টাইমটা হচ্ছে টি, মাইনাস হাফ জি টি স্কোয়ার। এই জায়গায় দেখ আমার কাছে একটা টি এর রাশিমালা আমি আগে বের করে রেখেছিলাম এক্সের টার্মে, সেটাকে নিয়ে এসে আমি যদি বসাই, এখানে কি আছে না ইউ সাইন আলফা, টি এর জায়গায় হচ্ছে এক্স বাই ইউ কস আলফা। তাহলে এই জায়গায় লক্ষ্য করে আমার ইউ ইউ চলে যাচ্ছে। আচ্ছা, মাইনাস এ পাশে ভ্যালুটা বসিয়ে দে, হাফ জি টি স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। ঠিক আছে। এবার লক্ষ্য কর এক্স, আর এখানে কি আসছে না ট্যান আলফা, সাইন আলফা বাই কস আলফা মানে ট্যান আলফা, তাহলে এক্স ইন্টু ট্যান আলফা আসছে, মাইনাস এইখানে আসছে হাফ জি বাই হচ্ছে ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা, ইন্টু এক্স স্কোয়ার। আচ্ছা, এবার দেখ আমরা যেটা করে থাকি সেটা আমরা এখানে কি ধরে নিচ্ছি, না এ এক্স, এটাকে আমরা এভাবে সাজাতে পারি এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার, এই ফর্মে লিখতে পারি, যেখানে আমরা এ যেটাকে ধরছি সেটাকে কোনটাকে, না এ ইকুয়ালস টু আমরা ধরছি ট্যান আলফা। আচ্ছা, বি কোনটাকে ধরলাম, না বি ইকুয়ালস টু ধরলাম মাইনাস জি বাই টু ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা, এইটাকে আমি ধরে নিলাম বি। অ্যাকচুয়ালি দেখ এইটা আমি ধরে নেওয়ার আমার উদ্দেশ্য হচ্ছে, আমি এই যে ইকুয়েশানটা নিয়ে এলাম, এইটা একটা কার ইকুয়েশান হয়, প্যারাবোলা বা হাইপারবোলা, না এটা হচ্ছে প্যারাবোলার ইকুয়েশান অফ প্যারাবোলা। ঠিক আছে, প্যারাবোলার ইকুয়েশান হয়, ওইটা আমরা দেখাচ্ছি। প্যারাবোলা মানে কি, প্যারাবোলা মানে হচ্ছে অধিবৃত্তাকার, এটা যে প্যারাবোলা ওই কারণে দেখানোর জন্য আমি এটা করলাম। আচ্ছা, এবার আমি মেন জায়গায় আসি, আমি আরেকটা জিনিস দেখিয়েছি যে ওয়াই ইকুয়ালস টু, যে আমি আলটিমেট এই যে লাইন পর্যন্ত পেয়েছিলাম, ওয়াই ইকুয়ালস টু এক্স ট্যান আলফা মাইনাস হচ্ছে হাফ জি ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা ইন্টু কি আছে এক্স স্কোয়ার। আমি যদি এই জায়গায় কমন নিয়ে নিই, কী কমন নিয়ে নিই, না ট্যান আলফা যদি কমন নিই, তাহলে এখানে কি আসছে, না এক্স ট্যান আলফা, শুধু ট্যান আলফা নয় এক্স ট্যান আলফা যদি আমি এটা কমন নিয়ে নিই তাহলে কি আসছে, না এইখানে চলে আসছে 1 মাইনাস এইখানে তো ট্যান আলফা তো এখানে ছিল না, তাহলে ট্যান আলফা কমন নিয়ে নিয়েছি মানে কি, মানে আমাকে নিচেও একটা ট্যান আলফা রাখতে হবে। আর উপরে দেয়, উপরে যেটা পড়ে আছে শুধু জি পড়ে আছে, নিচে পড়ে আছে 2 ইউ স্কোয়ার আছে, ট্যান আলফা আমি নিচে একটা আসবে যেহেতু আমি কমন নিলাম, আর কি আছে না কস স্কোয়ার আলফা আছে।
ইন্টু আর একটা এক্স পড়ে থাকবে, যেহেতু একটা এক্সকে বের করে নিয়েছি ব্র্যাকেটের বাইরে। তাহলে এইখান থেকে লক্ষ্য কর যে এক্স ইকুয়ালস টু কী আছে না, এক্স ইকুয়ালস টু এক্স ইন্টু ট্যান আলফা, আর ইকুয়ালস টু দেখ এইখানে একটু সিম্পলিফাই করে দেখ কি আসছে, এক্স ডিভাইডেড বাই, এটাকে আমি কিভাবে লিখছি না 2u স্কোয়ার ট্যান আলফা মানে কি হচ্ছে সাইন আলফা বাই কত হচ্ছে কস আলফা, সাইন আলফা বাই কস আলফা ইন্টু এটা আসছে কি কস স্কোয়ার আলফা ইন্টু কি আসছে এক্সটা তো আমি উপরে লিখে রেখেছি। আচ্ছা জিটা যে উপরে ছিল জিটাকে আমি নিচে পাঠিয়ে দিচ্ছি, জিটা দেখ এর উপরে থাকা মানে একদম এর নিচে চলে আসছে, রিভার্স হলে সে উপরে চলে যাবে। আচ্ছা কস একটা কমে যাবে, কস স্কোয়ার ছিল, তাহলে কি পড়ে থাকছে আলটিমেট তোর পড়ে আছে দেখ এক্স ইন্টু ট্যান আলফা ইন্টু কি পড়ে আছে 1 মাইনাস এক্স বাই ইউ স্কোয়ার বাই জি, একটা কেটে যাচ্ছে, তে পড়ে আছে দেখ 2 সাইন আলফা কস আলফা, তার মানে কি সাইন 2 আলফা, সাইন কত পড়ে আছে 2 আলফা। তাহলে আলটিমেট দেখ আমি যে জিনিসটা পেলাম এক্স ট্যান আলফা ইন্টু 1 মাইনাস এক্স বাই ইউ স্কোয়ার, দেখ এক্সটা ডিভাইডেড বাই আছে কি হোল ডিভাইডেড বাই নিচে আছে ইউ স্কোয়ার বাই জি সাইন 2 আলফা, ঠিক আছে। তাহলে এটা যেটা এলো আমরা এক্ষুনি আর একটু আগে পড়েছিলাম আর ইকুয়ালস টু কী হয় ইউ স্কোয়ার বাই জি ইন্টু সাইন 2 আলফা, এটা তো আমরা আর এর ভ্যালুটা জানতাম। তাহলে অ্যাকচুয়ালি এইখানে কি এসছে দেখ ওয়াই ইকুয়ালস টু এক্স ট্যান আলফা তো পড়ে আছে ইন্টু 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই কী আছে ক্যাপিটাল আর, তাহলে এইটা ইকুয়ালস টু ওয়াই। তাহলে এই ফরম্যাটটাও অত্যন্ত জরুরি একটা ফরম্যাট, ঠিক আছে, এটা আমাদের অত্যন্ত জানা জরুরি। দেখো এই রিলেটেড আমি দুটো প্রবলেম, আমি যে জেরক্সটা দিয়েছিলাম মনে আছে যে 1 ডাইমেনশান মোশন যখন পড়া হয়েছিল তখন যে আমি জেরক্সটা দিয়েছিলাম, সেখানে একটা জিনিস লক্ষ্য করো, সেখানে 122 দাগে একটা অঙ্ক ছিল, সেটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু √3x মাইনাস জি এক্স স্কোয়ার বাই 2। তাহলে আমরা যেটা জানলাম আমাকে মোটামুটি দেখতে হবে, এখানে বলছে দ্য অ্যাঙ্গেল অফ প্রজেকশান মানে কি যে অ্যাঙ্গেলে আমরা ছুঁড়েছিলাম এটাকে বলে অ্যাঙ্গেল অফ প্রজেকশান, আমরা এরকম করে একটা অ্যাঙ্গেল করে ছুঁড়েছিলাম না, যে আলফা অ্যাঙ্গেল করে, এই আলফাটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ প্রজেকশান। তাহলে আলফার ভ্যালু বের করতে বলছে, তো আমরা একটা ফরম্যাট, এই ফরম্যাটের কথাটা মাথায় রাখবো। এই ফরম্যাটের কথা মানে কি আমি যদি 1 মাইনাসের টার্মে প্রকাশ করি 1 মাইনাস এক্স বাই সামথিং এর আকারে, তাহলে এখানে কী হচ্ছে √3x ইন্টু হবে 1 মাইনাস উপরে একটা এক্স পড়ে থাকবে, ঠিক আছে, আর জিটাকে নিচে 2 এর নিচে জি করে পাঠিয়ে দিলাম, এখানে √3 ছিল না বাট বের করে নিয়েছি, তার মানে কী হবে নিচে একটা √3 থাকবে, ঠিক আছে। এটাকে কেমন আমি টার্মে প্রকাশ করলাম, এই হচ্ছে আমার ব্যাপার। এবার এই যে টার্মে এক্সপ্রেস করেছি, না করলেও হতো, আমি যেহেতু এই ফর্মটা শিখে এলাম তাই আমি এটা দেখালাম, না হলে আমি বুঝতেই পারছি যে এক্সের যে কোএফিসিয়েন্টটা থাকে সেটা একদম শুরুতেই দেখেছি ট্যান আলফা থাকে, সেখান থেকে আমরা পেয়ে যেতাম, বা এইখানে আমি কমন নিয়ে নিলাম এই জন্য, যেমন এই ফর্মটাকে যদি স্ট্যান্ডার্ড ফর্ম হিসেবে মেনে চলি এক্স ইন্টু ট্যান আলফা, এক্সের সাথে ট্যান আলফা থাকবে ইন্টু 1 মাইনাস এক্স বাই আর ক্যাপিটাল আর। তাহলে এইটা হচ্ছে কি হরাইজন্টাল রেঞ্জ আছে। এবার যদি রেঞ্জ বের করতে দিত তাহলে আমি বলতাম এই এক্সের নিচে যেটা আছে সেটাই হচ্ছে আমার রেঞ্জ। মাথায় রাখতে হবে এটাকে এক্সপ্রেস করতে হবে 1 মাইনাস সামথিং, মানে 1 মাইনাস এক্স বাই সামথিং এই টার্মেই আসবে, এই টার্মে এলে তবেই আমি এটাকে আর হিসেবে লিখতে পারবো। এবার আমি তো দেখতেই পাচ্ছি এখানে কম্পারেবল ট্যান আলফার ভ্যালু কত হচ্ছে √3, তাহলে ট্যান আলফা যদি √3 হয় তাহলে ট্যান আলফার ভ্যালু √3 হলে তাহলে আলফা ইকুয়ালস টু কত হবে 60 ডিগ্রি। তাহলে এটা একটা প্রবলেম হয়ে গেল, 122 দাগে হলো এটা। এবার 123 দাগের প্রবলেমটা কি একই রকম,
ওয়াই ইকুয়াল টু কী আছে 16x মাইনাস এক্স স্কোয়ার বাই 4। এখানে বলছে হরাইজন্টাল রেঞ্জ, তার মানে কি হরাইজন্টাল রেঞ্জ মানে কি ক্যাপিটাল আর বের করতে বলছে। তাহলে ক্যাপিটাল আর কী করে বের করব না, ক্যাপিটাল আর বের করতে গেলে সেই সেম প্রসেস আমাকে এরকম লিখতে হবে যে 16xকে কমন নিয়ে নিলে 1 মাইনাস এক্স একটা বেরিয়ে গেছে 16, তাহলে কী হবে নিচে 16 চলে আসবে, যেহেতু 16 ছিল না কমন নিচ্ছি। তাহলে দেখো 16x ইন্টু 1 মাইনাস এক্স বাই 64। তাহলে আমি এখান থেকে কম্পেয়ার করে এই ইকুয়েশানের সঙ্গে কম্পেয়ার করে আমি কি দেখতে পাচ্ছি, ক্যাপিটাল আর এর জায়গায় কত আছে 64। তাহলে আমি লিখবো হরাইজন্টাল রেঞ্জ ইকুয়ালস টু 64 মিটার। ঠিক আছে, আরেকটা নেক্সট পার্টে আমি এতদূর পর্যন্ত এটা হয়ে গেল, এর ক্ষেত্রে হয়ে গেল। এবার আমি আরেকটা পার্টে ভিডিওতে আমি কি করে দিচ্ছি না, এই যখন একটা টাওয়ারের উপর থেকে বা বাড়ির উপর থেকে কোনো অবজেক্টকে ছোঁড়া হবে তার ব্যাপারে জিনিসগুলো ডিসকাশন করে আমি আরেকটা পার্টে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে।